সিরিয়ায় বাশার যুগের অবসান, ক্ষমতায় ইসলামপন্থী আল শাম গোষ্ঠী, তুরস্ক ইসরায়েলের নতুন ছক। অবৈধ বিদেশিদের থাকতে দেয়া হবে না, ঢাকা দিল্লি সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। স্বৈরাচার সব জায়গার বিভেদ তৈরি করেছে বললেন তারেক রহমান। ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা। 2025-26 সালের মধ্যে নির্বাচন হবে বলাটা দায়িত্বজ্ঞানহীন বললেন শফিকুল আলম। চীন রাশিয়া থেকে অপতথ্য ছড়ানোর অভিযোগ। বাজার থেকে উধাও সয়াবিন তেল, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পাঁয়তারা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংবাদ আরও থাকছে। ভারতকে উড়িয়ে দিয়ে আবারও যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের। সিরিয়ায় আসাদ যুগের অবসান, মাত্র 12 দিনে 24 বছরের শাসনের পতন ঘটল। সিরিয়ার নিয়ন্ত্রণ নিয়ে দেশকে মুক্ত ঘোষণা করেছে বিদ্রোহী আল শাম গোষ্ঠী। পালানোর সময় এরই মধ্যে বাশার আল আসাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালিকে অন্তর্বর্তী সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। প্রায় অর্ধ শতাব্দীর স্বৈর শাসনামলের অবসান হল সিরিয়ায়। ১.৫ সপ্তাহ আগে বিশ্বকে হতবাক করে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS। এরপর একের পর এক শহর দখল করে তারা। সামরিক কৌশলগত অবস্থানের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হোমসের দখলের ২৪ ঘন্টার মধ্যেই আরেক গুরুত্বপূর্ণ শহর দারার নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। এরপর রাজধানী দামেস্কে ঘিরে ফেলে বিমানবন্দর, টেলিভিশন সেন্টার সহ বিভিন্ন সরকারি স্থাপনা দখল নেয় HTS সেনারা। পালিয়ে যান ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীরা সিরিয়াকে মুক্ত বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন। HTS প্রধান আবু মোহাম্মদ আল জোলানি বলেন, সিরিয়ায় অন্ধকার যুগের সমাপ্তি ও নতুন যুগের সূচনা হলো। হাজারো মানুষ গাড়িতে আর পায়ে হেঁটে দামেস্কের প্রাণকেন্দ্রে জড়ো হয়ে স্লোগান দেন। কুখ্যাত সেতনায়া কারাগার খুলে দেওয়া হয়, মুক্ত হয় কয়েক হাজার কয়েদি। এরই মধ্যে বিরোধীদের ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। তবে HTS প্রধান আবু মোহাম্মদ আল জুলানি ঘোষণা দিয়েছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি অন্তর্বর্তীকালীন সময় পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। দুটি সিরিয়ান সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বিমান দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছে ক্ষমতাচ্যুত আসাদ। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকার থেকে জানা যায়, দামেস্কে ছেড়ে যাওয়া শেষ উড়োজাহাজটি উড্ডয়নের কিছু পরেই নিয়ন্ত্রণ হারায়। তবে আসাদের মৃত্যুর খবর নিশ্চিত করেনি কোনো আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে সিরিয়া ইসরায়েল সীমান্তের বাফার জোনে নতুন করে অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। আসাদ সরকারের দ্রুত পতনের পর সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবিলায় এই পদক্ষেপ বলছে ইসরায়েল। আর এরই মধ্যে সিরিয়া ছেড়েছে আসাদপন্থী ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সিরিয়ায় আসাদ সরকারের পতন ও ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর দামেস্ক দখল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পালাবদলের সূচনা করবে। বিশ্লেষকদের মতে বাশার আল আসাদের পতন ইরান রাশিয়ার জন্য বড় ধাক্কা হলেও ইসরায়েল তুরস্কের জন্য বড় সুযোগ এনে দিয়েছে। লেবাননে হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের রুট বন্ধের পাশাপাশি ইউরোপে তেল গ্যাস সরবরাহের সুযোগ নিতে পারে ইসরায়েল। অন্যদিকে সিরিয়ায় উগ্র ইসলামিক গোষ্ঠীগুলো ফের মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 24 বছর পর সিরিয়ায় আসাদ সরকারের পতন। ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর মাত্র 1.5 সপ্তাহের অভিযানের মুখে সিরিয়া ছাড়তে বাধ্য হয়েছেন বাশার আল আসাদ।
এই পতনের পর সিরিয়ার অভ্যন্তরীণ গোষ্ঠী কুর্দি ইসলামিক স্টেটের পাশাপাশি প্রতিবেশী ও আঞ্চলিক শক্তিগুলো নিজেদের স্বার্থ নিয়ে হিসাব নিকাশ শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ায় আসাদ সরকারের পতন মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে নিশ্চিতভাবেই পরিবর্তন আনবে। নতুন রূপ নেবে ইরান, ইসরায়েল, তুরস্ক, লেবানন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজনীতি। ইরানের জন্য একে বড় আঘাত বলছেন কেউ কেউ। সিরিয়ার প্রভাব হারানোর মধ্য দিয়ে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতেই অবস্থান হারাবে ইরান। বিপরীতে দীর্ঘদিনের আশা পূরণ হতে যাচ্ছে ইসরায়েলের। সিরিয়ার মধ্য দিয়ে লেবাননে হিজবুল্লাহকে অস্ত্র পাঠানোর ইরানের রুট বন্ধ করতে পারবে তারা। শুধু তাই নয়, সিরিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে তুরস্ক হয়ে ইউরোপে তেল গ্যাস পাঠানোর পথও পরিষ্কার হচ্ছে। ট্রাম্প প্রশাসনের সমর্থনে মধ্যপ্রাচ্যে আরও আগ্রাসী হয়ে উঠতে পারে নেতানিয়াহু। That collapse will help Israel because the Iranian support will be cut. There could be a pipeline, a gas and oil pipeline through Syria and Turkey into Europe. সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী STS-কে সরাসরি সমর্থন দিয়েছে তুরস্ক। শিয়াপন্থী ইরানকে মোকাবেলার পাশাপাশি সিরিয়া থেকে আশ্রয় নেয়া ৩৭ লাখ শরণার্থীকে ফেরত পাঠানোর সুযোগ খুঁজছেন এরদোয়ান। সঙ্গে রয়েছে সুন্নিপন্থী সৌদি, কাতার ও আরব আমিরাত। Could bode well for Turkey to try to force some sort of settlement on that issue. They also want the return of refugees. জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে সরাসরি যুক্ত STS-এর উত্থানে সিরিয়ার অভ্যন্তরে ফের IS-এর মতো গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করছেন কেউ কেউ। They're a sort of an offshoot of Al-Qaeda and they tried to rebrand themselves. This is like the Taliban 2.0. আসাদ সরকারের পতনে আপাত দৃষ্টিতে সিরিয়ায় গৃহযুদ্ধ শেষ হয়েছে এমনটা মনে হলো আরও বিভক্তি ও অনিশ্চয়তার আশঙ্কা করছেন অনেকে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কোনো বিদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে বড়দিন ও 31st নাইট উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে কি পরিমাণ অবৈধ বিদেশি নাগরিক রয়েছে সে তথ্য না থাকলেও খোঁজ খবর নেওয়া হচ্ছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কর্মরত বা অবস্থানরত অবৈধ বিদেশিদের বৈধতা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। 25শে ডিসেম্বর বড়দিন ও 31st নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে থাকার তথ্য রয়েছে, এদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোনো দেশের নাগরিককে অবৈধভাবে দেশে থাকতে দেয়া হবে না। কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। পরে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে অবৈধ বিদেশি নাগরিকদের সতর্ক করে বৈধতা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। উপদেষ্টা বলেন, দেশের সকল সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে, কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওই ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এবং অন্যান্য ইসেও তারা ওই কী করছে। 31st নাইটে যে কোনো ধরনের উশৃঙ্খলা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই দিন সব ধরনের সাধারণ মদের বার বন্ধ থাকবে। এছাড়া আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি। 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। এইটা করাটা ঠিক না, এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও উন্নতি হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 5ই আগস্টের পর ঢাকা দিল্লি সম্পর্কে যে গুণগত পরিবর্তন তা মেনে নিয়ে এই সম্পর্ক এগিয়ে নিতে ভারতকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একই সঙ্গে দুপুরে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে দুই দেশের অর্থনীতির চলমান সংকট উত্তরণে গুরুত্ব আরোপ করা হয়। শাকের আরজু রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা। আঞ্চলিক এই সংস্থার স্থবিরতা ও আগামী চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বক্তারা। এ সময় বিএনপি নেতারা ব্যবসা বাণিজ্যের স্বার্থেই সার্ককে গতিশীল করার উপর জোর দেন। উন্নয়নশীল থেকে যদি আমরা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে
আঞ্চলিক সহযোগিতা, আঞ্চলিক বাণিজ্য, অর্থাৎ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানো আমাদের জন্য একটা জরুরি বিষয়। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত চলমান সংকটে কোনো দেশেই যে লাভবান হচ্ছে না তাও স্মরণ করিয়ে দেন তিনি। সব দেশের সাথে সব দেশের তো সম্পর্ক অতটা ভালো না, কাজেই দ্বিপাক্ষিক ভিত্তিতে হয়তো সেখানে আদান প্রদান হচ্ছে না। কিন্তু যেটা হতো যে সার্ক সামিটে গিয়ে তারা প্রত্যেকের সাথে দেখা করতেন, ঠিক আছে সমস্যা আছে, তার কিছু তো অন্তত সেটাকে স্তীমিত করার ব্যবস্থা, সমাধান না হোক। উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে। দুই দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সম্পর্কের উপরও জোর দেন তিনি। গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনৈতিক দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যেই যোগাযোগ স্থাপন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সার্ককে শক্তিশালী সংগঠন হিসেবে দেখতে চান বলেও জানান তৌহিদ হোসেন। যেটা আমার অনুরোধ ছিল। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের সাথে আস্থা এবং বন্ধুত্বের সম্পর্ক যেন অটুট থাকে সে বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই আলোচনা হয়েছে। দেশের ইস্যুতে তাদেরকে যেমন কড়া বার্তা দিতে হবে, তেমনি পারস্পরিক সম্পর্ক উন্নত করতে জোর দেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। তারা বলছেন, রাজনীতি ছাপিয়ে সামগ্রিক বোঝাপড়ার এই সুযোগ নষ্ট হলে ক্ষতিগ্রস্ত হবে দুই দেশই। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সম্প্রতি ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা সহ সেদেশের কর্মকাণ্ড বিতর্কের জন্ম দিচ্ছে প্রতিনিয়ত, যার ফলে সম্পর্ক নষ্ট হচ্ছে দুই দেশের। এমন পরিস্থিতিতে ঐতিহাসিক 5 আগস্টের পর প্রথম কোনো কূটনীতিক হিসেবে 9 ডিসেম্বর বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। আলোচনা হবে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে। বিশিষ্টজনরা বলছেন, রাজনৈতিক মতাদর্শের বাইরে পারস্পরিক স্বার্থ এবং বন্ধুত্ব বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বৈঠকে। আস্থার ঘাটতি তৈরি হয়েছে, এই আস্থার ঘাটতিটা অ্যাড্রেস করার জন্যে দুই পক্ষ থেকেই খুবই কার্যকর পদক্ষেপ নেওয়া। পার্টি সিস্টেমে গভর্নমেন্ট পরিবর্তন হয়, সম্পর্কটা হওয়া দরকার দেশের সাথে দেশের। যদি এই ভিজিটটা ফেল করে তাহলে তো এটা সম্পর্ক আরও খারাপ হবে। একটা পর্যায়ে আমরা আসতে পারে যেটা আমাদের উভয় দেশের জন্য ক্ষতি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ভারতের কাছে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে এ সফরে বাংলাদেশকে দিতে হবে স্পষ্ট বার্তা। এই যে ভারতের পররাষ্ট্র সচিব সফর করছেন, এটাই বাংলাদেশ যে ভারতের কাছে গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য এটা পর্যাপ্ত একটা দৃষ্টান্ত। যেটা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের বক্তব্য, সেটা বাংলাদেশ গভর্নমেন্ট ভারতের পররাষ্ট্র সচিবের কাছে তুলে ধরবেন এবং আমার ধারণা এখানে অনেক বিষয় সুরাহা হবে। এই পরিবর্তনটা যেটা আসছে বাংলাদেশে, এটা ইন্ডিয়া গ্রহণ করতে পারছে না। গ্লোবাল সিচুয়েশনটা, চারদিকে কনফ্লিক্ট, তো আমাদের এখানে যেন শান্তিপূর্ণ থাকে। পররাষ্ট্র সচিব ছাড়াও বিক্রম মিস্ত্রি এই সফরে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন, যার রেশ ধরে বন্ধু প্রতিম দেশের সাথে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হবে, যাতে দুই দেশই লাভবান হবে এমন আশা করছেন কূটনীতিকরা। প্রধানমন্ত্রী মোদী আসবেন এখানে বাংলাদেশে, প্রফেসর ইউনূস যাবেন দিল্লিতে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পলাতক স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে রংপুর ও বরিশাল বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, রাজনীতির পুঁজি হল জনগণের আস্থা ও বিশ্বাস, সেটি হারালো পতিত স্বৈরাচারের মতো অবস্থা হবে। বিএনপিকে জনগণের আশা ও আস্থার জায়গায় নিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বলেন, দেশ গড়তে হলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। পলাতক স্বৈরাচার যেরকম ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল, সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স, দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়েছিল। আমরা চাইছি দেশকে পুনর্গঠন করতে। বিএনপির সামনে যে সবচেয়ে বড় সম্ভাবনা, এটিকে
সফল করা সম্ভব একমাত্র আমরা যদি দেশকে ঐক্যবদ্ধ করতে পারি, সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি। ত্রিপুরায় বাংলাদেশ মিশনে ভাঙচুর এবং ভারতীয় সংবাদ মাধ্যমের বিদ্বেষ ও সাম্প্রদায়িক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপির 3 সহযোগী সংগঠন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান শেষে বলেন, ভারত প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু অবন্ধুসুলভ আচরণ মেনে নেওয়া হবে না। ওমর ফাহিমের রিপোর্ট। আগরতলা সহকারী হাইকমিশনে ভাঙচুর, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও কলকাতা উপ হাইকমিশনে বিশৃঙ্খলার প্রতিবাদে রোববার সকালে নয়াপল্টন থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী মিছিল। এই আগুন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে বিএনপির 3 সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সম্মিলিত মিছিল রামপুরা ব্রিজের কাছে এলে ব্যারিকেডের মুখে পড়ে। এরপর 6 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে ভারতীয় হাইকমিশনে প্রবেশ করে। পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন 3 সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে অস্বীকার করা যাবে না, তবে অবন্ধুসুলভ আচরণ থেকে যাতে তারা বিরত থাকে। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি কোনো আপোষ নেই। বাংলাদেশের জনগণকে সবসময় ঐক্যবদ্ধ করে। স্মারকলিপিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর, পতাকা অবমাননা, সম্পদ বিনষ্টের বিচার দাবি করা হয়েছে বলেও জানান তারা। একটি মব তৈরি করেছিল এবং বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল। বাংলাদেশি যে আমাদের রাষ্ট্রদূতরা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা কক্ষ থেকে বের করে দিয়েছিল। যেটি ভিয়েনা কনভেনশন 1961-এর সুস্পষ্ট লঙ্ঘন 26 দ্বারাই। আগরতলায় ভারতীয় উগ্রবাদী গোষ্ঠী যে হামলা করেছে, বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছে, আমরা এটার প্রথম দিকেই তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছি। ভারতীয় সংবাদ মাধ্যমের বিদ্বেষ ও উস্কানিমূলক বক্তব্য বন্ধেরও আহ্বান জানিয়েছেন নেতারা। উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়, এবং প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। 2025-26 সালের মধ্যে নির্বাচন হবে বলাটা দায়িত্বজ্ঞানহীন হবে মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কার কমিশনের রিপোর্ট এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে। রাজধানীতে এক সেমিনারে তিনি আরও বলেন, চীন, রাশিয়া থেকেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। শিউলি শবনমের রিপোর্ট। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের অর্জন, চ্যালেঞ্জ এবং আগামী দিনের করণীয় নিয়ে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সেমিনার। নরওয়েজিয়ান দূতাবাসের সহায়তায় অংশ নেন মানবাধিকার কর্মী, রাজনৈতিক নেতাসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। বৌদ্ধ খ্রিস্টানের যে নির্যাতন, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সুষ্ঠু কাঠামো গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। The current government is in tune with and agreed upon is just to demolish Awami League totally, because that's what it seems that they are all doing. In last 15 years, we were deprived. We were not being able to choose our government. সংখ্যালঘু নির্যাতনকে রাজনৈতিক রং না দিয়ে সঠিকভাবে চিহ্নিত করে সরকারকে সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা। আপনার সাম্প্রদায়িকতা কমান, সাম্প্রদায়িকতা চলছে না, রাজনৈতিক কথা বলে এটাকে আমার মনে হয় উড়িয়ে দেওয়া ঠিক হবে না। তবে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ অস্বীকার করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন, এগুলো অপসাংবাদিকতা। শুধু ভারত নয়, চীন, রাশিয়া থেকেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। We have invited all of them to visit Bangladesh, meet our people, meet the Hindu leaders, meet the minorities, to see what kind of country Professor Yunus has been leading over the last 4 months. ভোটের জন্য উল্লেখযোগ্য সংস্কার করতে হবে জানিয়ে প্রেস সচিব বলেন, 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেবে। If we say that election will be held in December 2025 or 26, it will be just insincere for our part. We think that these reforms, like whatever the political parties agree upon, is going to determine the date of elections.
অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইচ্ছে নেই জানিয়ে প্রেস সচিব বলেন, এখনও তারা তাদের অপরাধের জন্য ক্ষমা চায়নি। Not a single person has said or regretted. শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন মিল মালিকরা। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পায়তারা চলছে দাম বাড়ানোর। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। ব্যাংকগুলো ভোজ্য তেলের এলসি খোলার হার স্বাভাবিক জানালেও মুখ খুলছেন না আমদানিকারকরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে কয়েক দফা শুল্ক কমিয়েছে সরকার, তবে সুফল পাচ্ছেন না ভোক্তারা। পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও বাজারে নেই বোতলজাত সয়াবিন তেল। ডিলাররা সরবরাহ কমিয়ে দেয়, চাহিদা অনুযায়ী বোতলজাত সয়াবিন মিলছে না। বেশিরভাগ লুজ তেল বোতল করে করে রাখছে। আমি নিতে আসছিল তিরমারেশের রূপচাঁদা মার্কেটটা, তা নাই। তেল দৈনিক লাগে 10 কার্টুন, আমাদের দিচ্ছে ওই দিকে 2 কার্টুন, তো 2 কার্টুন দিয়ে তো আমার দোকান চালানো সম্ভব না। এই পরিমাণ তেল থাকার দরকার, তার এক ভাগ তেলও নাই এখন। বিক্রেতারা বলছেন চাহিদার মাত্র 10 থেকে 20% বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে কোম্পানিগুলো। আবার কোনো কোনো কোম্পানি সয়াবিনের সাথে আটা ময়দা কিনতেও বাধ্য করছে। কিছু কিছু কোম্পানি তো আমরা তেল আনতে গেলে তেলের সাথে আটা আনতে হয়, সুজি আনতে হয়, চাউল আনতে হয়, চাপাতি আনতে হয়। প্রাপ্ত তথ্য বলছে 2023-24 অর্থ বছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে ভোজ্য তেল আমদানি হয়েছিল 70 কোটি 44 লাখ ডলারের। চলতি অর্থ বছরের একই সময়ে আমদানি হয় 66 কোটি 69 লাখ ডলারের ভোজ্য তেল। আমদানি প্রায় স্বাভাবিক রয়েছে। আগে মানে কত লিটার পাইতাম বলে না, গোডাউনে বাইদে 60 মাসের তেল থাকতো, আমারও ওই গোডাউনে বাইদে কিছু নেই। এখন তো চাহিদা বেশি, এখন তো মনে হচ্ছে আমার আরো লাগবে, তার কোম্পানি দেওয়া সম্ভব না। ব্যাংকাররা জানান ভোজ্য তেলের আমদানির এলসি খোলার হার এখন স্বাভাবিক। সংকটের জন্য সিন্ডিকেটকে দায়ী করেন তারা। যেহেতু এখানে প্লেয়ারের সংখ্যা বেশি না, কম সংখ্যক এখানে কিন্তু আছেন, সো কিছু কিছু হয়তো আপনারা চেষ্টা করছেন এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। সয়াবিন তেলের সংকট নিয়ে ক্যামেরায় এমনকি টেলিফোনে কথা বলতে রাজি হননি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 24 লাখ টন, এর মধ্যে 21 লাখ টন আমদানি নির্ভর। মূলত 5 থেকে 6টি গ্রুপ ভোজ্য তেল আমদানি করে। জানা যায় আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে স্থানীয় বাজারে ভোজ্য তেলের মূল্য বাড়াতে সরকারের বিভিন্ন পর্যায়ে দেন দরবার করছেন আমদানিকারকরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। চিন্ময় সহ 500 জনের বিরুদ্ধে চট্টগ্রামে হেফাজত কর্মীর মামলা। সন্ধ্যার 21 সংবাদে। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় সিএমএম আদালতে মামলা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের এক কর্মী। মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে প্রধান আসামি করে 164 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বকর সিদ্দিকের আদালতে মামলা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী এনামুল হক। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলায় উল্লেখ করা হয়, গত 26 নভেম্বর তিনি জমি রেজিস্ট্রির কাজ শেষে ফেরার পথে চিন্ময় দাসের অনুসারীরা তার উপর হামলা করে। হামলায় তিনি ডান হাতে আঘাত পান। এ সময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শ্রম আদালতে দায়ের করা ডক্টর ইউনূসের বিরুদ্ধে 5 মামলা বাতিলের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এ আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। ডক্টর ইউনূসের আইনজীবী সাংবাদিকদের বলেন, 2019 সালে গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান থাকাকালীন ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে 5টি পৃথক মামলা দায়ের করা হয়। 2010 সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা হয়। রুলের ওপর শুনানি শেষে চলতি বছরের 24 অক্টোবর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন। ওই মামলাগুলো আইনত রক্ষণীয় না। এই আদেশের বিরুদ্ধে আজকে আপিল বিভাগে রাষ্ট্র তরফ থেকে ক্রিমিনাল পিটিশন ফর লিভ টু অ্যাপিল ফাইল করা হয়। শুনানি অন্তে এই ক্রিমিনাল পিটিশনগুলো
খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ, অর্থাৎ হাইকোর্ট বিভাগের রায় বহাল। মানহানির মামলাটার ব্যাপারে কোনো পিটিশন হাইকোর্টে আপিল বিভাগে দাখিল করা হয়নি। রাজধানীর ধানমন্ডিতে ১৩ বছর বয়সী শামীম নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক বিমানমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান সহ ৪ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, গত ৫ই আগস্ট ধানমন্ডি এলাকায় ছাত্র জনতার সঙ্গে মিছিলে অংশ নেয় শিক্ষার্থী শামীম। মিছিলটি কলাবাগান এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অতর্কিত আক্রমণে শামীম আহত হয়। ৬ আগস্ট চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিমান্ডের অন্য আসামিরা হলেন সাবেক এমপি সাদেক খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। নামে 13 বছরের একটি বাচ্চা গুলিবিদ্ধ মারা যায়। তার মা এই হত্যা মামলাটা করে। এই মামলার অগ্রগতির স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, তিনি তার জন্য 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদের বক্তব্য শোনার পরে তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। জাতীয় সংসদ নির্বাচন সহ প্রতিটি রাজনৈতিক নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চান সাবেক স্থানীয় সরকার প্রতিনিধিরা। সকালে জাতীয় সংসদ ভবনের সচিবালয়ে স্থানীয় সরকারের সাবেক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করে সংস্কার কমিশন। তাতে স্থানীয় সরকার নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়োগ, স্থানীয় সরকার প্রতিনিধিদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি তুলে ধরেন তারা। সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবার প্রস্তাব বিবেচনা করেই সংস্কার রিপোর্ট তৈরি হবে। চব্বিশের গণঅভ্যুত্থান সময়ের ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র নিয়ে প্রদর্শনী আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। রাজধানীর জাতীয় জাদুঘরে 2 দিন ব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর আজ ছিল শেষ দিন। ফ্রেমে বন্দী ৩৬ জুলাই অভ্যুত্থানের পূর্বাপর শিরোনামের এই প্রদর্শনীতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, ২৪-এর আন্দোলন ছিল সকল দলমত নির্বিশেষে ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লব, কোনো একক দলের নয়, বরং পুরো জাতির সম্মিলিত প্রচেষ্টায় এ বিজয় অর্জিত হয়েছিল। 15.5 বছরের প্রত্যেক দিনের কি করেছি তার চিত্র আমরা সোশ্যাল মিডিয়াতে রেখে দিয়েছি। এই প্রদর্শনীর মূল স্পিরিটটা হলো বৈষম্যহীন দাসত্বমুক্ত একটি বাংলাদেশ এবং ঐক্যের মাধ্যমে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার এক অঙ্গীকার যেন সকলের কাছে পৌঁছে যায়। নিচে আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাকড। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে ভারত বাংলাদেশের অভূতপূর্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হলেও বন্ধ হয়নি সীমান্ত হত্যা। এর পেছনে কাজ করেছে 53 বছরের পররাষ্ট্রনীতি, এমনটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা। সীমান্তের 2 কিলোমিটারের মধ্যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বন্ধের তাগিদও দিচ্ছেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। গেল শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে পঞ্চগড়ে নিহত হন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। এর আগে মৌলভীবাজারের জুড়ি সীমান্তে নিহত হয় কিশোরী স্বর্ণা। 2011 সালে ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার পৈশাচিক ঘটনায় ঝড় উঠে বিশ্বজুড়ে। বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রায় 4156 কিলোমিটার দৈর্ঘ্যের। আর এই সীমান্ত জুড়ে বাংলাদেশি হত্যা যেন অতি সাধারণ ঘটনা। বিভিন্ন অজুহাতে ভারতের কোনো না কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের অনেকে মারা যাচ্ছে বা ধরে নিয়ে যাওয়া হচ্ছে বা তাদেরকে অত্যাচার করা হচ্ছে। কিন্তু আমি এখানে একটা বলতে চাই যে আমাদের পররাষ্ট্র নীতি তো অবশ্যই দায়ী, একই সঙ্গে আমি মনে করবো যে খুবই দুর্বল পররাষ্ট্র নীতি আমাদের। 2009 থেকে 2013 সালের মধ্যে বিএসএফ এর হত্যাকাণ্ডের শিকার হয়েছে 597 জন বাংলাদেশি। এর মধ্যে অন্তত 400 জন নিহত হয়েছে গুলিতে, বাকিরা প্রাণ হারিয়েছে নির্যাতনে। বিগত সরকার যেটা চলে গেছে সেটা তো বেশিরভাগই আমরা দেখেছি যে ভারত সরকার যেদিকে যা বলেছে সেটাই করা হয়েছে। সুতরাং এখানে আমাদের সেই বিষয়টা ছিল না, বরঞ্চ আমরা যদি আরেকটু আগে যাই, আমাদের যে বিডিআর এর যখন হত্যাকাণ্ড হয়নি
তার আগে যদি যায় তখন আমরা দেখেছি যে সীমান্ত কিন্তু অনেকখানি শক্তিশালী ছিল। নানা ধরনের সমঝোতা চুক্তি আর একের পর এক প্রতিশ্রুতির পরেও বন্ধ হয়নি বিএসএফ এর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার। এটা যদি ভারত চীন বর্ডার করতে পারে যে 2 কিলোমিটার দুই পাশে তারা ফায়ার আর্মস আনবে না, তাহলে আমরা কেন করতে পারছি না? কারণ প্রশ্ন হচ্ছে স্মাগলার যে তাকে তুমি অ্যারেস্ট করতে পারো, কিন্তু তাকে মেরে ফেলা তো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে যাচ্ছে যদি না সে আর্মড হয়। সীমান্ত হত্যা বন্ধ করতে শুধু সরকার নয়, উভয় দেশের জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। যেটা যেই কারণ আমরা বলছি, সরকারকে বলছি, আমরা ওই প্রোটেস্ট নোট দিচ্ছি, যখন মিটিং হয় তখন আমরা রেইজ করছি এবং ভারতও বলছে হ্যাঁ এটা করে ফেলা, কিন্তু সেই প্রেশারটা ফিল করছে না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। হবিগঞ্জের বাহুবলে ইজি বাইকের ভাড়া নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। গুরুতর আহত 30 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ঢাকা সিলেট মহাসড়কের পাশে অন্তত 30টি দোকানপাটে আগুন ও ভাঙচুর করা হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার সকাল 10টা থেকে প্রায় 3 ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষ চলে। পুলিশ জানায়, কবিরপুর গ্রামের এক যুবকের কাছে পার্শ্ববর্তী সাতপাড়িয়া গ্রামের একজনের ইজি বাইকের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাতপাড়িয়া গ্রামের লোকজন কবিরপুর গ্রামের লোকজনকে মারধর করে। এর জের ধরে সকাল থেকে 2 গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে মনে করছে কাতার। দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি কথা বলেন। গাজা যুদ্ধ নিয়ে বাইডেন ও ট্রাম্পের নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক ইস্যুতে পার্থক্য থাকলেও যুদ্ধ শেষ করা নিয়ে কোনো মতপার্থক্য নেই। গেল মাসে গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়িয়েছিল কাতার। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আবার মধ্যস্থতায় ফিরেছে দেশটি। এদিকে গাজায় 14 মাসে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 44,500-এরও বেশি ফিলিস্তিনি। খেলা সংবাদ। ডিসেম্বর শুরু জাতীয় ক্রিকেট লিগের টি20 সংস্করণ। মিরপুরে হয়ে গেল টুর্নামেন্টে ট্রফি উন্মোচন। অংশ নিচ্ছে মোট 8টি দল। 7 বিভাগের সাথে যুক্ত হয়েছে ঢাকা মেট্রো, যার যার বিভাগ থেকে প্রতিনিধিত্ব করছেন খেলোয়াড়রা। সংক্ষিপ্ত সংস্করণের জন্য ভালো খেলোয়াড় তুলে আনতেই বিসিবির এই আয়োজন। বিপিএল এর আগে প্রতিযোগিতামূলক ক্রিকেট দিয়ে প্রস্তুতির সুযোগ পাওয়ায় খুশি খেলোয়াড়রাও। টুর্নামেন্টে সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। এটি এখন উদ্ধারের কাজ চলছে। 10 মাস ধরে জাতীয় ফুটবল দলের বাফুফের পেজ থেকে দেশের পুরুষ ও নারী ও জাতীয় দলের সব ধরনের আপডেট দেওয়া হতো। পেজটি এখনও ভেরিফাইড না হলেও অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় 78,000। বাফুফের মিডিয়া বিভাগ শনিবার মধ্যরাতে বুঝতে পারে পেজটি হ্যাকড হয়েছে। তখন থেকে এটি উদ্ধারের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য বাফুফে দুঃখ প্রকাশ করেছে। এর আগেও বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজও হ্যাকড হয়েছিল, পরে সেটি উদ্ধার করা সম্ভব হয়। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিরিয়ায় বাশার যুগের অবসান, ক্ষমতায় ইসলামপন্থী আল শাম গোষ্ঠী, তুরস্ক ইসরায়েলের নতুন ছক। অবৈধ বিদেশিদের থাকতে দেওয়া হবে না, ঢাকা দিল্লি সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। স্বৈরাচাপ সব জায়গায় বিভেদ তৈরি করেছে বললেন তারেক রহমান। ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির 3 সংগঠনের পদযাত্রা। 2025-26 সালের মধ্যে নির্বাচন হবে বলাটা দায়িত্বজ্ঞানহীন বললেন শফিকুল আলম। চীন রাশিয়া থেকে অপতথ্য ছড়ানোর অভিযোগ।
বাজার থেকে উধাও সয়াবিন তেল, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পাঁয়তারা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।